টিকে থাকার গল্প তো আমরা অনেক শুনেছি তাই না, কিন্তু এমন কোনো গল্প কি আছে যা শুনলে মনে হয় এটা অবিশ্বাস্য? আজ আমরা ঠিক এমনই এক অভিযানের কথা বলবো, একটা গল্প যা মানুষের সহ্য শক্তির সীমাকে যেন নতুন করে চিনিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। যদি প্রশ্ন করা হয় মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টিকে থাকার গল্প কোনটা, কি উত্তর আসবে? অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসে। আর আজ আমরা স্যার আর্নেস্ট শ্যাকেলটনের যে অভিযানের কথা বলতে চলেছি, সেটা হয়তো এই প্রশ্নের সবচেয়ে শক্তিশালী উত্তর। সময়টা ১৯১৪ সাল, মানে বিশ্ব তখন মেরু অভিযানের একরকম নেশায় মত্ত। ভাবুন, দক্ষিণ মেরু জয় হয়ে গেছে, উত্তর মেরুও প্রায় তাই। বাকি ছিল শুধু একটা জিনিস, মেরু অভিযানের শেষ এবং সবচেয়ে বড় পুরস্কারটা। আর সেটা কি? পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ পায়ে হেঁটে পাড়ি দেওয়া। আর স্যার আর্নেস্ট শ্যাকেলটন ঠিক এই অসম্ভবকে সম্ভব করার জন্যই বেরিয়ে পড়েছিলেন। তো প্রথমেই আসা যাক তাদের সেই অসম্ভব উচ্চাকাঙ্ক্ষার কথায়। মানে তাদের যে প্ল্যানটা ছিল সেটা শুনলেই অবাক হতে হয়, এতটাই দুঃসাহসিক ছিল সেটা। পরিকল্পনাটা ছিল এক কথায় বিশাল। দেখুন, প্রথম ধাপ, এন্ডিওরেন্স জাহাজটাকে নিয়ে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে পৌঁছানো, তারপর পায়ে হেঁটে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরো মহাদেশটা পেরোনো, আর শেষে অন্যদিকে রস সাগরে আরেকটা জাহাজ অরোরা, সেটার সাথে দেখা করা। আর মনে রাখতে হবে, তখন কিন্তু আজকের দিনের মতো স্যাটেলাইট ফোন, জিপিএস বা কোনো আধুনিক উদ্ধারকারী ব্যবস্থা কিচ্ছু ছিল না। এটা ছিল শুধু সাহস আর মানুষের শারীরিক শক্তির উপর ভরসা করে এক অসম্ভব যাত্রা। কিন্তু পরিকল্পনা মতো সবসময় কি সবকিছু হয়? এখানেও হলো না। অভিযানটা খুব তাড়াতাড়ি একটা অন্বেষণের গল্প থেকে টিকে থাকার এক ভয়ঙ্কর লড়াইয়ে পরিণত হলো, কারণ প্রকৃতির নিজের অন্য রকম একটা পরিকল্পনা ছিল। তাদের স্বপ্নটা ভেঙে চুরমার হতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি। ১৯১৫ সালের জানুয়ারি মাসেই তাদের জাহাজ এন্ডিউরেন্স জমাট বাঁধা বরফের মধ্যে আটকা পড়ল। তারপর মাসের পর মাস তারা অসহায়ভাবে শুধু ভেসে বেড়াচ্ছে। অক্টোবরে এসে বরফের প্রচণ্ড চাপে জাহাজের কাঠামোটাই ভাঙতে শুরু করল, আর নভেম্বরে জাহাজটা চিরদিনের মতো ডুবে গেল। ভাবুন একবার, ২৮ জন মানুষ একটা বিশাল ভাসমান বরফখণ্ডের উপর দাঁড়িয়ে, সভ্য জগৎ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সেই সময়ে জাহাজের একজন নাবিক টম ম্যাকলিওড যা বলেছিলেন তা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। তিনি বলেছিলেন, আমার মনে হয় না আমরা আর কোনোদিন বাড়ি ফিরতে পারব। এই একটা কথাই যেন তাদের সেই চরম হতাশার গভীরতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর ঠিক এখান থেকেই শুরু হলো তাদের টিকে থাকার লড়াইয়ের পরের পর্বটা। মানে একটা ভাসমান বরফখণ্ডের ওপর বেঁচে থাকার এক দীর্ঘ আর কঠিন সংগ্রাম। 497 ডেজ। এটাই হলো সেই অবিশ্বাস্য সময় যা তারা প্রথমে বরফের ওপর আর পরে ছোট নৌকায় ভেসে কাটিয়েছিল, আবার শক্ত মাটিতে পা রাখার আগ পর্যন্ত। মানে প্রায় ১.৫ বছরেরও বেশি সময় পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে, ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, তারা কিভাবে বেঁচেছিল? আসলে টিকে থাকার জন্য তাদের যা করতে হয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। খাবার ছিল কঠোরভাবে রেশন করা। বেঁচে থাকার জন্য তারা সিল আর পেঙ্গুইন শিকার করত। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে একটা সময় তাদের নিজেদের প্রিয় স্লেজ কুকুরগুলোকেও খেতে হয়েছিল। কিন্তু এই চরম হতাশার মধ্যেও শ্যাকেলটন সবার মনোবল ধরে রাখার জন্য প্রত্যেককে প্রতিদিনের কাজ দিতেন। আর হ্যাঁ, ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লির অদম্য সাহসের কথা না বললেই নয়। তার জন্যে কিন্তু আমরা আজ সেই দুঃসময়ের ১০০টা ছবি দেখতে পাই, যা তিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিলেন। এরপর মাসের পর মাস বরফের ওপর ভেসে বেড়ানোর পর তারা অবশেষে শক্ত মাটি খুঁজে পেল, এলিফ্যান্ট আইল্যান্ড। কিন্তু এটা মুক্তির বদলে ছিল যেন আর একটা কারাগার, কারণ দ্বীপটা ছিল পুরোপুরি জনশূন্য, পাথুরে আর ভীষণ দুর্গম একটা জায়গা, যা কোনো সাধারণ জাহাজের যাতায়াতের পথ থেকে অনেক অনেক দূরে। এলিফ্যান্ট আইল্যান্ডে বসে থাকার মানে ছিল একটাই, নিশ্চিত মৃত্যু। শ্যাকেলটন এটা খুব ভালো করেই জানতেন। সাহায্য তাদের কাছে আসবে না, তাদেরকেই সাহায্যের কাছে পৌঁছতে হবে। আর এখান থেকেই শুরু হলো ইতিহাসের অন্যতম সেরা এবং দুঃসাহসিক এক নৌযাত্রা। শ্যাকেলটনের সামনে তখন একটা জীবন মরণ সিদ্ধান্ত। দুটো অপশন ছিল। এক, ৮০০ কিলোমিটার দূরের কেপ হর্ন, যার মানে হল বিশ্বের সবচেয়ে উত্তাল সমুদ্র, ড্রেক প্যাসেজের মধ্যে দিয়ে যাওয়া। আর দুই, ১৩০০ কিলোমিটার দূরে সাউথ জর্জিয়া। পথটা লম্বা, কিন্তু প্রচলিত বাতাস আর স্রোতের সাহায্য নিলে প্যাসেজের সবচেয়ে খারাপ অংশটা এড়ানো সম্ভব। তিনি দ্বিতীয়, অর্থাৎ লম্বা কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ পথটাই বেছে নিলেন। শুধু একবার ভাবুন, শ্যাকেলটন আর তার ৫ জন সবচেয়ে শক্তিশালী সঙ্গীকে নিয়ে
একটা মাত্র 7 মিটারের খোলা নৌকায় করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পাড়ি দিতে বেরিয়ে পড়লেন। তারা সবাই ক্লান্ত, ক্ষুধার্ত, আর তাদের নৌকাটা কোনোভাবেই এমন যাত্রার জন্য উপযুক্ত ছিল না। এটা ছিল এক কথায় একটা মরিয়া জুয়া খেলা। আর তাদের এই যাত্রার শেষ অংশটা, সেটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ। উদ্ধার আর মুক্তির এক মহাকাব্যই বলা চলে। টানা 16 দিন উত্তাল সমুদ্র আর বরফের মতো ঠান্ডা ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা শেষ পর্যন্ত সাউথ জর্জিয়া পৌঁছাল। কিন্তু ভাগ্য এখানেও তাদের সাথে এক নিষ্ঠুর পরিহাস করল। তারা দ্বীপের ভুল দিকে, মানে জনবসতিহীন একটা অংশে এসে নামল। তাদের আর সাহায্যের মধ্যে তখন দাঁড়িয়ে আছে 10,000 ফুট উঁচু এক অনাবিষ্কৃত বরফে ঢাকা পর্বতমালা। আর তাদের কাছে পর্বতারোহণের কোনো সরঞ্জাম ছিল না, ছিল শুধু কয়েকটা স্ক্রু, যেগুলো তারা বুটের নিচে লাগিয়ে নিয়েছিল বরফে হাঁটার সুবিধার জন্য। ভাবুন তো, এই অবস্থায় শ্যাকলটন আর তার 2 সঙ্গী একটানা 36 ঘন্টা হেঁটে সেই পর্বতমালা পার হলেন, যা ইতিহাসে এর আগে কেউ করেনি। একদম পরিশ্রান্ত আর ঠান্ডায় প্রায় জমে যাওয়া অবস্থায় তারা অবশেষে স্ট্রমনেস তিমি শিকার কেন্দ্রে পৌঁছলেন। কিন্তু নিজেদের বাঁচানোর পর শ্যাকলটন এক মুহূর্ত বিশ্রাম নেননি। তার মাথায় তখন একটাই চিন্তা, এলিফ্যান্ট আইল্যান্ডে ফেলে আসা সঙ্গীরা। তিনি একবার চেষ্টা করলেন, পারলেন না। 2 বার চেষ্টা করলেন, পারলেন না। 3 বার। প্রত্যেক বাড়ি দুর্ভেদ্য বরফ তার পথ আটকে দিল। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না। অবশেষে 4র্থ চেষ্টায়, দীর্ঘ 3 মাস পর, তিনি বরফের দেওয়াল ভেঙে তার সঙ্গীদের কাছে পৌঁছালেন। আর যা দেখলেন তা এক অবিশ্বাস্য দৃশ্য। তার ফেলে আসা 22 জন সঙ্গী, সবাই জীবিত। আচ্ছা, চলুন একবার শেষ হিসাবটা মিলিয়ে নেওয়া যাক। এন্ডিউরেন্স জাহাজে মোট 28 জন মানুষ তাদের যাত্রা শুরু করেছিল, একটা অসম্ভব স্বপ্নকে সত্যি করার জন্য। তাদের সেই স্বপ্ন একটা দুঃস্বপ্নে পরিণত হয়, আর প্রায় 2 বছর ধরে তারা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে হারিয়ে গিয়েছিল, আটকা পড়েছিল। কিন্তু এত কিছুর পরেও শ্যাকলটনের সেই অভিযানের চূড়ান্ত ফলাফল কী ছিল? কতজন প্রাণ হারিয়েছিল? 0, একজনও না। আর এটাই বোধহয় শ্যাকলটনের নেতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ। আর এই ঐতিহাসিক গল্পের সাথে আধুনিক যুগের একটা অসাধারণ সংযোগ ঘটে 2022 সালে। ওয়েডেল সাগরের 10,000 ফুট গভীরে বরফ শীতল অন্ধকারের মধ্যে এন্ডিউরেন্স জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আর অবিশ্বাস্য ব্যাপার হল, 106 বছর পরেও তার গায়ে লেখা নামটা ছিল একদম স্পষ্ট, যেন সে তার অদম্য যাত্রার গল্পটা বলার জন্যই অপেক্ষা করছিল। এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন করতে বাধ্য করে, প্রকৃত সহনশীলতা, অদম্য ইচ্ছাশক্তি, এই জিনিসগুলো আসলে দেখতে কেমন? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে স্যার আর্নেস্ট শ্যাকলটন আর তার দলের এই অবিশ্বাস্য টিকে থাকার গল্পের মধ্যেই।